কভার করে একসাথে অঙ্ক হবে। ফোর্থ সেমিস্টারে দেখ, যখন 3 পেজ ইন্ডাকশন মোটর পড়েছিলিস, প্রত্যেকটা টপিকের রেসপেক্টে একটা করে অঙ্ক পেয়েছিলিস। নোটসে দেখলে সেটা বুঝতে পারবি যে প্রত্যেকটা টপিক পড়ানো আছে, সাথে সাথে অঙ্কও করানো আছে। কিন্তু এখানকার অঙ্কগুলো সেরকম নয়। এখানকার অঙ্ক হবে এমন একটা অঙ্ক যে সমস্ত টপিকগুলোকে কভার করবে। ড্রাইভস এর ক্ষেত্রে এরকমই জিনিসটা আসবে যে একটা টপিক, একটা অঙ্ক সমস্ত টপিককে, বহু টপিককে কভার করবে। দেখ, আমি কিন্তু এখন ডিরাইভ করব না টর্ক ইকুয়েশন। তোদের সমস্ত দেখ এগুলো আগে হয়ে গেছে, আমি শুধু ফর্মুলা গুলোকে রিমাইন্ড করছি। তাহলে আমরা যে টর্ক ইকুয়েশন পেয়েছিলাম, সাপোজ কি রকম টর্ক ইকুয়েশন পেয়েছিলাম, যে একটা 3 পেজ ইন্ডাকশন মোটর আছে, যে 3 পেজ ইন্ডাকশন মোটরকে আমরা স্টেটরে সাপ্লাই দিচ্ছি বাইরে থেকে 3টে ফেজ, যেটা আর ওয়াই বি বলছি। আমাদের কাছে একটা 3 পেজ ইন্ডাকশন মোটর আছে, সেই 3 পেজ ইন্ডাকশন মোটরকে আমরা বাইরে থেকে 3টে ফেজ সাপ্লাই দিচ্ছি। স্টেটরে আছে আমার 3টে ম্যাগনেটিক কয়েল, যে 3টে ম্যাগনেটিক কয়েল আছে আমার ডেল্টা কানেকশনে। যখনই সাপ্লাইটা দিচ্ছি সেখানে তৈরি হচ্ছে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা সিনক্রোনাস স্পিডে ঘুরছে, যেটাকে আমরা এন এস বলেছিলাম, এখানে বলবো আমরা ওমেগা এস। তফাৎটা শুধু এখানে। তাহলে এখন আমরা সেটাকে নাম দিচ্ছি ওমেগা এস। সেই সিনক্রোনাস রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন রোটরটা আছে, রোটরের মধ্যে আমার 3টে কয়েল আছে, যেখানে 3টে কয়েল আছে, সেখান থেকে আমরা আগের দিন দেখেছি রোটরের 3টে কয়েলে কি পরিমাণ ইএমএফ তৈরি হবে। আলটিমেটলি রোটর সার্কিট শর্ট সার্কিট, সেটা ইন্টারনালি হতে পারে, সেটা এক্সটার্নালি হতে পারে। আলটিমেটলি রোটর সার্কিট শর্ট সার্কিট, সেই ইএমএফটার কারণে কারেন্ট সার্কুলেশন হবে, কারেন্ট সার্কুলেশনের ফলে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা মেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে অর্থাৎ স্টেটর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে রোটর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হবে। সেই ইন্টারাকশনের ফলে আমার একটা টর্ক তৈরি করবে, যে টর্কটা একটা শ্যাফটের মাধ্যমে বেরিয়ে থাকবে এবং সেই শ্যাফটটা ঘুরতে থাকবে, আর সেখানে একটা ডেভেলপ টর্ক আমাদের ডেভেলপ হবে, যেটাকে বলেছি আমরা টাউডি। তাই তো? এখন এই টাউডির ইকুয়েশনটা আমাদের কাছে কি ছিল? টাউডির ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম বল? টাউডির ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম কে এস T20 স্কোয়ার ইন্টু R2 ডিভাইডেড বাই R2 এর স্কোয়ার প্লাস S ইন্টু X20 তার হোল স্কোয়ার। মনে আছে তো? আমি কিন্তু এখানে আর ডিরাইভ করব না। তাহলে এই আমরা পেয়েছিলাম টর্কের ইকুয়েশন, যে এই পরিমাণ, যেখানে কে এর মানটা কত বলতে পারবি কেউ? কে ইজিক্যাল টু, কেটাকে আমরা কি বলেছিলাম? কেটাকে বলেছিলাম মোটর কনস্ট্যান্ট। এই মোটর কনস্ট্যান্টের একটা ইকুয়েশন ছিল, যেটা ছিল 3/2 পাই কি বল স্মল ns। এই 3/2 পাই ns এইটাকে তো আমরা ওমেগা এস বলি। 3 এখানে বলবো আমরা ওমেগা এস, যেখানে ns কথার অর্থ রয়েছে ক্যাপিটাল ns বাই 60। মানে ns টা কিন্তু আরপিএস। এক্ষেত্রে মোটর কনস্ট্যান্টের মান যখন বসাবো কে, তখন কিন্তু আমি আরপিএস এর সাহায্য নেব, সেকেন্ডের হিসেব নেব। কিন্তু আমরা যখন হিসাব করতে যাব এনএস, ক্যাপিটাল এনএস,
তখন আমাদের কাছে কত, এই যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পোল কতগুলো আছে, সাপ্লাই যেটা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি কত আছে, সেটার উপরে ডিপেন্ড করে 120F/P এই ফর্মুলা মেনেই তো আমার ক্যাপিটাল এনএসটাকে পাবো। সেখান থেকে 7 দিয়ে ভাগ করে স্মল এনএস পাবো। সেই স্মল এনএস এর মান যখনই বসাবো, সেখান থেকে আমরা পাবো কে এর মান, অর্থাৎ মোটর কনস্ট্যান্টের মান। এখন একটা কথা আমাকে বলতো, আমি যদি মোটরটার স্পিড চেঞ্জ করি, মোটরের রোটেটিং স্পিডটাকে যদি চেঞ্জ করি, অর্থাৎ মোটর যে রোটেটিং স্পিডে ঘুরছে সেটা কিন্তু বলি আমরা NR, তাহলে এক্ষেত্রে সেই NRটাকে বলবো ওমেগা আর, এটাকে বলবো আমরা ওমেগা আর। তাহলে মোটরের যে রোটেটিং স্পিড NR বা ওমেগা আর, তাহলে এটাকে যদি আমি কখনো পরিবর্তন করি কোনো উপায়ে, সেটা লোডের কারণে হতে পারে, সেটা সাপ্লাই ফ্রিকোয়েন্সির কারণে হতে পারে, বা যে কোনো উপায়ে যদি আমি রোটেশনাল স্পিডটাকে চেঞ্জ করি, আমি সিনক্রোনাস স্পিডের কথা বলছি না, আমি যে কোনো উপায়ে যদি রোটেশনাল স্পিডটাকে চেঞ্জ করি মোটরের, তাহলে কি কে এর মানের পরিবর্তন হবে বা মোটর কনস্ট্যান্টের মানের কি কোনো পরিবর্তন হবে, এটা বল আমাকে। কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম আইডিয়া গুলো কিন্তু বহু কাজে লাগবে আমাদের অঙ্ক করার সময়। ড্রাইভের অঙ্ক কিন্তু বহু কনসেপ্টকে এক জায়গায় করে অঙ্ক হবে, সিম্পল অঙ্ক কিন্তু পাবি নাই। এই ম্যাক্সিমাম ছেলে কিন্তু ড্রাইভ সাবজেক্টটাতেই সাপ্লি পাই, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি। বহু বহু ছেলে সাপ্লি পেয়েছে ড্রাইভ। এই জায়গাতে বল, আমি এনি হাউ যদি মোটরের রোটেশনাল স্পিডটাকে চেঞ্জ করি, তাহলে সেই জায়গা থেকে মোটর কনস্ট্যান্টের মান কি কোনো পরিবর্তন হতে পারে? পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছিল। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেনে ছিল একবার। মোটর রোটেশনাল স্পিড যদি আমি পরিবর্তন করি, তাহলে সেই জায়গা থেকে মোটর কনস্ট্যান্টের মান কোনো রকম পরিবর্তন হবে না। কেন হবে না? না তো মোটর কনস্ট্যান্ট অলওয়েজ ডিপেন্ডস অন সিনক্রোনাস স্পিড, নট রোটেশনাল স্পিড। ভালো করে মাথায় রাখবি এই কথাটা। এখন এই মোটরটাই স্টার্টিং অবস্থাতে যে পরিমাণ টর্ক ডেভেলপ করবে বা তৈরি করবে, তার ইকুয়েশনটা কি হবে বলতে পারবি? টাউ ডি স্টার্টিং। এটা হচ্ছে আমার মোটরের মেন ইকুয়েশন। দেখ, তোদেরকে পড়ানোর সময় বলেছিলাম যে এই ইকুয়েশনটাকে মাদুলি বল, তাবিজ বল, যা কিছু করে গলায় ঝুলিয়ে নে। কারণ আমার প্রত্যেকটা জায়গাতেই, এই জায়গা থেকে সমস্ত জায়গাতে আমি যেতে পারবো একটা মোটরের, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের। আমাকে যা কিছুই বের করতে বলুক, আমি এই জায়গা থেকে ডিরাইভ করতে করতে সেই জায়গাতে আমি পৌঁছাতে পারবো। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পড়ানোর সময় বলেছিলাম। তাহলে সেই জায়গা থেকে একটা মোটরের যে পরিমাণ টর্ক তৈরি করছে তার ইকুয়েশনটা আমরা জানি। তাহলে এই মোটরটাকে যখন আমি সাপ্লাই দিয়ে সুইচ অন করব, তাহলে মোটরটা তো ঘুরতে শুরু করবে। যে মুহূর্তে মোটরটা ঘুরতে শুরু করবে সেই মুহূর্তে তো একটা টর্ক তৈরি করবে, যে টর্কটাকে বলবো আমরা মোটরের স্টার্টিং টর্ক। সেই স্টার্টিং টর্কের মানটা কত হবে, বা স্টার্টিং টর্কের ইকুয়েশনটা কি হবে বল? সেই স্টার্টিং টর্কের ইকুয়েশনটা কি হবে? স্টার্টিং টর্কের ইকুয়েশন বসাতে গেলে, পেতে গেলে আমি কি করব বলতো? কন্ডিশনটা কি অ্যাপ্লাই করব বল, একটু বল। আমার কন্ডিশনটা কি অ্যাপ্লাই করব এই মেন ইকুয়েশনের সাথে? মেন
আমাকে এমন একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যেখান থেকে আমি স্টার্টিং টর্কের ইকুয়েশনটা পেয়ে যাব। কারণ স্টার্টিং অবস্থাতে মোটর তো দাঁড়িয়ে আছে, ঘুরবে, এখনো ঘোরেনি, ঘুরবে। তাহলে মোটর যতক্ষণ দাঁড়িয়ে আছে, ঘোরার জন্য রেডি হচ্ছে, ততক্ষণ তো মোটর স্ট্যান্ড স্টিল। তাহলে স্ট্যান্ড স্টিলে তো আমার এস ইজ ইকাল টু 1, এটাই তো কন্ডিশন। তাহলে আমি যদি এই মেন ইকুয়েশনে কন্ডিশনটা পুট করি, তাহলে ইকুয়েশনটা কি পাবো? কে পাবো? এখানে 1 হয়ে গেল, E20 স্কোয়ার, কোনো কিছু সংখ্যার সাথে 1 গুণ করলে তো সেই সংখ্যাটাই হয়, ইন্টু R2 ডিভাইডেড বাই R2 এর স্কোয়ার প্লাস x20 তার হোল স্কোয়ার। কারণ এখানে দেখ x20 এর সাথে 1 গুণ করলে সে x20ই পাবো। এখন এই জায়গা থেকে বলতো E20 এর মানটা কত? E20 জিনিসটা কি? E20 কথার অর্থ রয়েছে রোটর ইএমএফ অ্যাট স্ট্যান্ড স্টিল। এই জিনিসটা তো সমান হয় আমার V1 এর সাথে। V1 মানে 1 মানে স্টেটর, V মানে ভোল্টেজ, অর্থাৎ স্টেটরের অ্যাপ্লাইড ভোল্টেজের সাথে, অর্থাৎ এটাই তো সমান হয় স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজ, এটাই তো সমান হয় স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজের সাথে। এখন R2 মানে তো জানিস রোটর রেজিস্ট্যান্স, যার কোনো ইকুয়েশন নেই, শুধুমাত্র ওই রো ইজ ইকাল টু আর ইজ ইকাল টু রো এল বাই এ ফর্মুলা মেনে করলেই হয়ে যাবে। কিন্তু x20 তার ইকুয়েশনটা কি পাবো? x কথার অর্থ রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স মানে 2 পাই FL। তাহলে এখানে F মানে কার F? কোন F? স্টেটরের না রোটরের ফ্রিকোয়েন্সি? রোটরের, কারণ রোটরে তো হিসাব করছি। তাহলে F20 অর্থাৎ রোটর দাঁড়িয়ে থাকা অবস্থায় ফ্রিকোয়েন্সি। এখন রোটর দাঁড়িয়ে থাকা অবস্থায় ফ্রিকোয়েন্সি কার সাথে সমান হয়? স্টেটর ফ্রিকোয়েন্সির সাথেই তো সমান হয়। কারণ আমরা একটা জিনিস কি জানি, যে x2s ইজ ইকাল টু s ইন্টু x20। আবার এটাও তো জানি যে f2 ইজ ইকাল টু s ইন্টু f1। তাহলে এতক্ষণ তো মোটর দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। তাহলে স্ট্যান্ড স্টিল অবস্থায় যদি আমি এখানে আসি, লেসের মান তো 1, f2 এর মান অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সির মান তো সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে সমান হবে। তাহলে এইভাবে আমরা মোটরের ডেভেলপ টর্ক এবং স্টার্টিং টর্কের মানটাকে বের করতে পারি। এখন একটা মোটরের কি এছাড়াও কি আর কি কোন রকম টর্ক আছে? স্টার্টিং টর্ক আর ডেভেলপ টর্কের পরে কি আর কোন রকম টর্ক পাওয়া যায় মোটরের কাছে? আর কোন টর্কের কি আমাদের ধারণা আছে বল, এই টর্ক ছাড়া? প্রাইস লাগছে তো হচ্ছে 500 কত আমাদের আরো একটা টর্কের আমাদের কাছে ধারণা আছে। কি ধারণা? প্রাইস হচ্ছে 900 কত হয়, আর থার্ড প্রাইজ হচ্ছে যেটাকে বলি আমরা ম্যাক্সিমাম টর্ক, সান্ত্বনা পুরস্কারটা কত একটা ছিল মোটামুটি টাও আমাদের তো লাগে। ম্যাক্স। তাহলে বলতো আমি যদি এখান থেকে ম্যাক্সিমাম টর্কটা ডিরাইভ করতে যাই, তাহলে ডিরাইভ করতে পারবি তোরা? পরীক্ষায় ডেরিভেশনটা আসে কিন্তু, ফোর্থ সেমিস্টারের নোটে দেখবি সুন্দর দেওয়া আছে ডেরিভেশনটা। আমি কিন্তু এখন ডিরাইভ করবো না, কারণ আমি এখন টর্ক ইকুয়েশনে যাব। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে, ডিরাইভ দ্য ম্যাক্সিমাম টর্ক ইকুয়েশন অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর। তখন শুরুটা করবি কোথা থেকে? এখান থেকে উই নো ফ্রম টর্ক ইকুয়েশন গুলো শুরু করতে হবে অফ অ্যান 3 ফেজ ইন্ডাকশন মোটর।
এখান থেকে শুরুটা করতে হবে, দিয়ে প্রত্যেকটা প্যারামিটারের নামগুলো বলে দিতে হবে, দিয়ে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশনে যেতে হবে। তাহলে সেই ম্যাক্সিমাম টর্কের কন্ডিশনে যখন আমি যাব, সেখান থেকে দেখে একটা আমি জিনিস পাবো। ম্যাক্সিমাম টর্কের জিনিস কন্ডিশনে যখন যাব, তখন দেখতে পাবো যে R2 ইজিক্যাল টু S ইন্টু X20, এটা সমান করলেই আমি ম্যাক্সিমাম টর্কের পরিমাণটা পেয়ে যাব। অর্থাৎ একটা মোটর ম্যাক্সিমাম টর্ক আমাকে তখনই শো করবে যখন রোটর রেজিস্ট্যান্স আর স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্সের সাথে স্লিপ গুণ করার ফলে যে পরিমাণ মান তৈরি হবে, স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্সের সাথে স্লিপ গুণ করার ফলে যে পরিমাণ মান হবে, তার সমতুল্য পরিমাণ রেজিস্ট্যান্স যদি রোটরে আমি এফেক্টিভ করি, তাহলে সেই মোটর আমাকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে। সেই ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা কি হবে তাহলে বলতো? এই কার মাইক অন আছে বন্ধ কর। তাহলে এখান থেকে বলতো ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা যদি, এটাই যদি ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশন হয়, তাহলে ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা কি হবে? কারণ ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা মেন ইকুয়েশনে পুট করে দিলে তো পেয়ে যাব। ডেভেলপ টর্কের ইকুয়েশনে যদি ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা ইনক্লুড করে দিই, এটা তো মোটরের ডেভেলপ টর্ক। তাহলে মোটরকে যদি আমি এই কন্ডিশনটা এখন দিয়ে দিই, তাহলে ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা মান পেয়ে যাব, টাউ ডি ম্যাক্স এই পরিমাণটা পেয়ে যাব। তাহলে এখন ইকুয়েশন পুট কর, কে এস E20 স্কোয়ার ইন্টু R2 ডিভাইডেড বাই, দেখ R2 স্কোয়ার আছে এখানে, প্লাস S ইন্টু X20 তার হোল স্কোয়ার। এখন S ইন্টু X20 মান কত? R2 এর সাথে সমান। তাহলে এখানে আমি লিখতে পারি R2 স্কোয়ার, লেখা যাবে না? যাবে না? তাহলে এই জায়গা থেকে আমি এটাও তো বলতে পারি 2S E20 স্কোয়ার, সরি 2S কেন লিখলাম, কে ইন্টু R2 ডিভাইডেড বাই 2 R2 এর স্কোয়ার। তাহলে একটা R2 কেটে যাবে, তাহলে আমার টাউ ডি ম্যাক্স তার ইকুয়েশনটা যাবে কে এস E20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 R2। এটা একটা ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন পেয়ে যাব আমরা। ম্যাক্সিমাম টর্কের আরো একটা ইকুয়েশন বেরোবে। এই ক্ষেত্রে যদি আমাকে মোটরের রোটরের রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে, ধর আমাকে অঙ্ক দিয়েছে, এমন একটা অঙ্ক দিয়েছে যে আমাকে মোটরের ম্যাক্সিমাম টর্কের মানটা বের করতে হবে, আর সেই অঙ্কটাতে রোটর রেজিস্ট্যান্সের মানটা বলে দেওয়া আছে। তাহলে আমি তখন, যদি রোটর রেজিস্ট্যান্সের মানটা বলে দেওয়া থাকে, তাহলে তখন আমি এই কন্ডিশনটা, এই ইকুয়েশনটাকে ব্যবহার করতে পারবো, এই ইকুয়েশনটাকে তখন আমি ব্যবহার করতে পারবো। কিন্তু ধর তোকে এমন একটা মান বলে দিয়েছে, তো ম্যাক্সিমাম টর্কেরই মান বার করতে দিয়েছে, ম্যাক্সিমাম টর্কের মানটাই বার করতে দিয়েছে, কিন্তু রোটর রেজিস্ট্যান্সের মান না বলে দিয়ে স্ট্যান্ড স্টিল রিঅ্যাক্ট্যান্সের মানটা বলে দিয়েছে। তাহলে কি এই ইকুয়েশন দিয়ে হবে টর্কের মান বের করা, ম্যাক্সিমাম টর্কের মানটা বের করা? এই ইকুয়েশনটা তো হবে না, ইকুয়েশন চেঞ্জ করতে হবে। তখন ইকুয়েশনটা আবার চেঞ্জ করতে হবে। কোথা থেকে চেঞ্জ করব? দেখ, তখন টাউ ডি ম্যাক্স এর ইকুয়েশনটাই বার করব, এখান থেকেই বার করব। তাহলে এখান থেকে যদি বার করি, তাহলে ইকুয়েশনে কি পাবো? কে এস E20 স্কোয়ার ইন্টু R2 তো আছেই, ওপর নিচে কি করব, এই যে R2 আছে, তাহলে R2 এর জায়গায় আমি লিখতে পারি, আর রেজিস্ট্যান্সের মান তো আমাকে বলে দেয়নি, এখন আমাকে বলে দিয়েছে রিঅ্যাক্ট্যান্সের মান, স্ট্যান্ড স্টিল রিঅ্যাক্ট্যান্সের মান। তাহলে তো রেজিস্ট্যান্সের মানটাকে তার বসাতে পারবো না। তাহলে রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশন যেটা আছে, সেখান থেকে রিঅ্যাক্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে। তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি R2 সমান কি S ইন্টু X20। তাহলে এই জায়গাতে আমি লিখতে পারি S ইন্টু X20 তার হোল স্কোয়ার।
আবার দেখ পরে আছে s ইন্টু এক্স টু জিরো, সরি s ইন্টু এক্স টু জিরো তার হোল স্কয়ার আবার পরে আছে, সেটাকে তো চেঞ্জ করলাম না কারণ রিয়াক্ট্যান্সের মানই বলা আছে আমার অঙ্কতে। তাহলে এই জায়গাটা যদি আমি এখন সমাধান করি তাহলে কি পাবো, কে এস ই টু জিরোর স্কোয়ার ইন্টু আর টু ডিভাইডেড বাই টু আইস এস স্কোয়ার ইন্টু এক্স টু জিরো স্কোয়ার পাবো। এবার দেখ ভালো করে, উপরে একটা এস আছে, আবার দেখ এইখানে, সরি এখানে তো এটাও তো চেঞ্জ করতে হবে, এটা তো আমি চেঞ্জ করলাম না। তাহলে এই আর টু এর জায়গাতে আমি লিখবো এস ইন্টু এক্স টু জিরো, এটাও তো লিখবো আমি এস ইন্টু এক্স টু জিরো। তাহলে ওপরে দেখ এস, আবার দেখ এখানে একটা এস গুণ আছে, তাহলে এস স্কোয়ার উপরে, নিচেও এস স্কোয়ার কেটে যাবে। ওপরে একটা এক্স টু জিরো আছে, নিচে এক্স টু জিরো স্কোয়ার আছে, একটা কেটে যাবে নিচে। তাহলে উপরে কি থাকবে, কে থাকবে, ই টু জিরোর স্কোয়ার থাকবে, আর কেউ থাকবে উপরে, থাকবে না। আর নিচে কে থাকবে, টু আইস এক্স টু জিরো। তাহলে এটাও আমার টাউ ডি একটা ম্যাক্সের মান বেরোবে। এখন আমাদের অঙ্ক কি দিয়েছে তার করেসপন্ডিং ইকুয়েশন আমাদেরকে চেঞ্জ করতে হবে। অঙ্ক আমাদের কি দিয়েছে তার করেসপন্ডিং ইকুয়েশন আমাদেরকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ইকুয়েশন চেঞ্জ করতে হবে। ঢুকছে তো না ঢুকছে না বল, আরে মাথায় ঢুকছে না ঢুকছে না বল। তাহলে এখন যদি তোদেরকে পরীক্ষায় কোশ্চেন আসে যে এই একটা মোটর যার সবকিছু বলে দেওয়া আছে, অর্থাৎ রোটো রেজিস্ট্যান্সের মানও বলা আছে, স্ট্যান্ড স্টিল রিঅ্যাক্ট্যান্সের মানও বলা আছে, স্টেটরে কত সাপ্লাই দিচ্ছি সেটাও বলা আছে, মোটরের কত ফ্রিকোয়েন্সি সাপ্লাই দিচ্ছি সেটাও বলা আছে, স্টেটরে কতগুলো পোল আছে এক একটা ফেজে সেটাও বলা আছে। এইবার আমাদেরকে বের করতে দিয়েছে যে এই মোটরটা তাকে কত স্পিডে রান করালে এই মোটরটা আমাদেরকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে। বুঝতে পারছিস ব্যাপারটা, যে একটা মোটর আছে আমাদের কাছে, যে মোটরের সাপ্লাই ভোল্টেজের মানও বলে দেওয়া আছে, কোনটা, V1, সাপ্লাই ফ্রিকোয়েন্সির মানও বলে দেওয়া আছে, কোনটা, F1 বা F। সেখানে আর কি কি বলা আছে, মোটর পোল বলে দেওয়া আছে, কত পোলের মোটর সেটাও বলে দেওয়া আছে। আর কি বলা আছে, রোটর রেজিস্ট্যান্সের মানও বলা আছে। দেখি এবার কে বলতে পারে সেই জায়গাটা, অর্থাৎ R2 তার মানটাও বলে দেওয়া আছে, রোটর স্ট্যান্ড স্টিল রিঅ্যাক্ট্যান্সের মানটাও বলে দেওয়া আছে। তাহলে এই মোটরটাকে কত স্পিডে ঘোরালে, অর্থাৎ NR এর মান কত হলে আমি মোটরের কাছ থেকে টাউ ডি ম্যাক্সিমাম পাবো, মোটরটাকে কত আরপিএম এ ঘোরালে এই মোটরটা আমাকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে বা সর্বোচ্চ লোড ক্যারি করবে। যতটা তোদেরকে পড়ানো হলো সেই জায়গা থেকে তোরা এবার এই জায়গাটা রিপ্লাই করবি যে আমি এই জায়গাটাকে কি করে সমাধান করব। ধর ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেছিস, কাজ করছিস, হঠাৎ একটা নতুন মোটর তোদের সামনে এসে হাজির হলো,
ধর প্ল্যান্ট এক্সটেনশন হচ্ছে, এখানে নতুন একটা মেশিন বসবে, নতুন একটা প্রোডাকশন মেশিন বসবে, আর সেই মেশিনটাকে রান করানোর জন্য একটা মোটরও লাগবে। সমস্ত কিছু এসছে, আসার পরে তোকে মোটরটা দিয়ে বলছে তুমি ভালো করে চেক করে বলো, ক্যালকুলেট করে বলো যে এই মোটরটাকে আমি ম্যাক্সিমাম কত লোড নিয়ে চালাতে পারবো, অর্থাৎ তুই কত এইচপি লোড তুই চালাতে পারবি এই মোটরটার উপরে, সেই এইচপি লোডের ক্যালকুলেশনটা হিসেবটা তোকে বের করে বলতে হবে। তোকে সমস্ত প্যারামিটারের মান বলে দেওয়া আছে। বল এবার আমি এই জায়গাটাকে কি করে সমাধান করব। আমাকে মোটরের কাছ থেকে ম্যাক্সিমাম টর্ক পেতে হবে। আমি কিন্তু স্টার্টিং টর্ক বলিনি ম্যাক্সিমাম, আমি রানিং টর্ক বলেছি, স্টার্টিং কিন্তু লিখিনি, দেখ ভালো করে। তাহলে এই ম্যাক্সিমাম টর্কটা পাবো আমি কখন? রানিং কন্ডিশনে, মোটর ঘুরছে এই অবস্থায়। তার মানে সেখানে মোটরের স্লিপ প্রেজেন্ট, একটা স্লিপ ভ্যালু প্রেজেন্ট থাকবে, তাই তো? থাকবে নাকি, থাকবে কি থাকবে না বল? মোটর যদি ঘোরে তাহলে সেই মোটরের একটা করেসপন্ডিং স্লিপ ভ্যালু পাবো তো। তাহলে কত আরপিএম এ ঘোরালে এই মোটরটা আমাকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে বা ম্যাক্সিমাম টর্ক নিতে পারবে, সর্বোচ্চ লোড ক্যাপাসিটিতে রান করবে। বটকৃষ্ণ ফোন করছে, বল প্রবলেমটা বুঝতে পারছিস না পারছিস না? আরে মানে কি করতে হবে সেই জায়গাটা বুঝতে পারছিস তো? মানে সলিউশন না পারলেও আলটিমেটলি আমরা কি করতে চলেছি সেটা বুঝতে পারছিস তো? আরে হ্যাঁ কি না সেটা বল। হচ্ছে আমাকে কতজন বেঁচে আছিস? এই তো আছিস তো, তুই বল। কাকে জিজ্ঞেস করি বল? কার্তিক, কার্তিক, কার্তিক রেসপন্স দে। বেশ, আমি তোদেরকে আরো সহজ ভাবে বলছি ব্যাপারটাকে, যে ভোল্টেজের মান দেওয়া আছে 220, না থ্রি ফেজ তো 220 দিলে হবে না, ভোল্টেজের মান দেওয়া আছে 440 ভোল্ট, ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ, পোল সংখ্যা আছে 6 পোল, পোল সংখ্যা আছে 6 পোল। এবার রোটর রেজিস্ট্যান্সের মান কত দেবো? 0.2 ওহম। আর স্ট্যান্ড স্টিল রিঅ্যাক্ট্যান্সের মান কত দেবো? আমার একটা অঙ্কের রেফারেন্স, এটা বেশি হয়ে গেল না, 0.01 ওহম। আর এটা দিই 0. ফোন করবো? অ্যাকাউন্ট ঠিক হয়েছে সেটা বলো না এখন, ওর অ্যাকাউন্ট ঠিক হয়েছে সেটা বলো না এখন, এমনি ও দেখো জয়েন করবো, লেটার এসছে আজকে সেই জন্যই ফোন করছি। 0.08 ওহম।
বল অঙ্কটাকে আমি কিভাবে কোন স্টেপে নিয়ে যাব। এই টাইপের প্রবলেম কিন্তু তোদেরকে ম্যাক্সিমাম টাইম করতে হবে। ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে ঢুকবি না, তখন এই জাতীয় জিনিস তোদেরকে প্রচুর হ্যান্ডেল করতে হবে। ভালো করে দেখ, যে জায়গাটা পড়ানো হলো সেই জায়গা থেকে একবার চোখ বুলিয়ে নে যে ওই জিনিসটা কোথা থেকে করবি। আমি কিন্তু ফোর্থ সেমিস্টারেও বলেছি জিনিসটা, জায়গাটা নোটে কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে। এই জিনিসগুলো কিন্তু আমি প্রচুর লাগবে এখন, এই কনসেপ্ট গুলো প্রচুর বার লাগবে। আমি অঙ্ক ঢুকবো একটা, এখনো অঙ্ক ঢোকার মতন জায়গাতে এখনো পৌঁছাইনি এখানকার অঙ্ক। দেখ ভালো করে দেখ, আমাদেরকে কি বার করতে বলেছে। মোটরের ম্যাক্সিমাম টর্ক বার করতে বলেছে, তাই তো। এই মোটরটা কত আরপিএম এ ঘোরালে মোটর আমাদেরকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে বা মোটরটা সর্বোচ্চ লোড ক্যারি করবে। এখন একটা ইন্ডাস্ট্রিতে যদি আমি সর্বোচ্চ লোড ক্যারি না করাতে পারি, তাহলে ইন্ডাস্ট্রি কি প্রফিট পাবে? তার যদি বিদ্যুৎ বিলটাই খরচটাই যদি বেশি হয়ে যায় প্রোডাকশনের থেকে, প্রোডাকশন প্রফিটের থেকে, যদি ইলেকট্রিক্যাল কস্টটাই বেশি পড়ে যায়, তাহলে সে কি লাভ করতে পারবে বেশি? তাহলে তোকে তো লাভ করাতে হবে কোম্পানিকে। তাহলে তুই অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুই কোথায় লাভ করাবি কোম্পানিকে? প্রথম টার্গেটটাই তো ইলেকট্রিক খরচ কমানো, তাই নয়? তাহলে ইলেকট্রিক খরচ কমাবি কি করে? আমি যদি প্রত্যেকটা মোটরকে ম্যাক্সিমাম লোডে রান করাতে পারি, তবেই তো ইলেকট্রিক খরচ কমবে। তাহলে ম্যাক্সিমাম লোডে যদি আমি মোটরকে রান করাতে চাই, তাহলে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশনটা কি বললাম একটু আগেই, যে রোটর রেজিস্ট্যান্স R2 ইকুয়াল টু S ইন্টু X20। এই কন্ডিশনটা মেনটেন করে চলবে, তবেই তো মোটর ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে। আগেই তো বললাম মোটর ম্যাক্সিমাম টর্ক তখনই প্রোভাইড করবে যখন এই কন্ডিশনটা মেনে চলবে। তাহলে এই পরিমাণ টর্ক আমার তৈরি করছে, টাউডি ম্যাক্স তৈরি করছে, তার মানে কি? একটা মোটর ধরে নিচ্ছি এই ম্যাক্সিমাম টর্ক প্রোডাকশন দিচ্ছে, তার মানে নিশ্চয় মোটরকে আমি এই কন্ডিশনে অ্যাপ্লাই করেছি বলেই দিচ্ছে। তাহলে সেই কন্ডিশনের মধ্যে যে স্লিপ ভ্যালুটা আছে আমাদের কাছে, মোটর তো ঘুরছে, তাহলে সেই ঘূর্ণায়মান অবস্থাতে যে স্লিপ ভ্যালুটা কাজ করছে ম্যাক্সিমাম টর্ক দেওয়া অবস্থায়, সেইটাকে আমরা কি বলি? টর্ক অ্যাট স্লিপ অ্যাট ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন। বলেছিলাম না বলিনি? বল আগে, পড়েছিলিস না পড়িসনি? তাহলে সেটা কি তো আমরা SM দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, মনে আছে? তাহলে এই জায়গা থেকে এটা তো বলতে পারি যে R2 ইজিক্যাল টু SM ইন্টু X20। তাহলে প্রথমেই দেখে নি যে এই মোটরটার ম্যাক্সিমাম টর্ক পেতে গেলে ওই মোটরটাকে কত স্লিপ নিয়ে রান করাতে হবে, অর্থাৎ স্লিপ ভ্যালুটাকে আগে জেনে নিই। স্লিপ ভ্যালুটা কোথা থেকে পাবো? R2/X20 করলেই তো পেয়ে যাব। তাহলে সেটা যদি করি R2/X20, তাহলে R2 এর মান কত আছে? 0.01। আর X20 এর মান কত? 0.08, অর্থাৎ 1/8। 1 কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো?
এগুলো ধরতে পারছিস না কেন রে তোরা? একটি 8 দিয়ে ভাগ করালে আসছে 0.125। তাহলে এই স্লিপ ভ্যালুতে রান করাতে হবে মোটরকে। তাহলে এই স্লিপ ভ্যালু নিয়ে মোটরকে রান করাতে হবে, তবেই আমি ম্যাক্সিমাম টর্ক পাবো সেই মোটরের কাছ থেকে। এখন এই স্লিপ ভ্যালু নিয়ে যখন রান করবে মোটর, তাহলে সেখান থেকে রোটেশনাল স্পিডটা কি করে বার করব? রোটেশনাল স্পিডের সম্পর্কটা কি? এনআর ইজিক্যাল টু এনএস ইন্টু 1 মাইনাস এস। তো তাহলে এই এস এমটাই তো প্রয়োগ করতে হবে রোটেশনাল স্পিডের সাথে, তবেই তো মোটর ঘুরবে ম্যাক্সিমাম টর্ক নিয়ে। আমি যদি এই স্লিপটা এখানে পুট করি, তবেই তো রোটেশনাল স্পিডটা পাবো। তাহলে এই রোটেশনাল স্পিড পেতে গেলে আমাকে সিনক্রোনাস স্পিডও পেতে হবে, জানতে হবে। তাহলে সিনক্রোনাস স্পিড কোথা থেকে পাবো? এনএস ইজিক্যাল টু কোথা থেকে পাবো? 120 এফ বাই পি। তাহলে 120 এফ কত দেওয়া আছে? 50। ফ্রিকোয়েন্সি সাব পোল কত দেওয়া আছে? 6। তার মানে দেখ এখানে পাবো 1000 আরপিএম। এবার এনআর এর মান পেতে গেলে কত হবে? এনএস ইন্টু 1 মাইনাস এস এম। তাহলে নিচে আছে, এখানে আছে 1000, 1 মাইনাস এস এম মানে 0.125। তাহলে 1 মাইনাস 0.125 কত আসবে? 0.875। তাকে 1000 গুণ করলে দেখ আসবে 875 আরপিএম। তাহলে এই যে প্যারামিটার গুলো আমার দেওয়া আছে তার করেসপন্ডিং এই মোটরটাকে যদি আমি 875 আরপিএম এ রান করাই, তবেই মোটর আমাকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে, বা এই স্পিড কন্ডিশনে মোটর আমাকে ম্যাক্সিমাম লোড ক্যারি করতে পারবে। তাহলে আমাকে সবসময় চেষ্টা করতে হবে এই স্পিডে রান করানোর মোটরটাকে, তাই নয়? বল, জায়গাটা বুঝলি না বুঝলি না? কিরে, এই তো ফোর্থ সেমিস্টারে অনেকটা পড়েছিস রে তোরা, তাও বলতে পারছিস না কেন? কিরে, মাথায় ঢুকছে না ঢোকে না রে? একটা বোবার মতন বসে এত বোবার মতন বসে থাকলে হবে? কিছু তো রেসপন্স দিতে হবে। থাম, এবার কোন টপিকে যাই দেখি, এরপরে কি আছে। আচ্ছা, স্টার্টিং এর ম্যাক্সিমাম টর্কটা বলেছিলাম না? তাও স্টার্টিং ম্যাক্সিমাম, আচ্ছা না, তাও স্টার্টিং ম্যাক্সিমাম বলি। আচ্ছা, এইখানে বলতো, এই জায়গাতে, এই জায়গা থেকে আমাকে যদি মোটরটা টাউ ডি অর্থাৎ টর্কটা বের করতে হয় স্টার্টিং এ ম্যাক্সিমাম যেন পাই, যেন এই মোটরটা আমাকে স্টার্টিং এই ম্যাক্সিমাম টর্ক দেয়, তাহলে তার ইকুয়েশনটা কি হবে? তাহলে স্টার্টিং এই ম্যাক্সিমাম টর্কটা পেতে হবে, তাহলে স্টার্টিং এ মানে স্ট্যান্ড স্টিল, তাহলে এস এর মানটা 1 করে দিলেই হবে। তাহলে এই জায়গাতে এস ইজিক্যাল টু 1 পুট করলেই হবে। তাহলে সেটা কি? কে E20 স্কোয়ার ডিভাইডেড বাই 2i/r2। তাহলে স্টার্টিং এ যদি মোটরের কাছে ম্যাক্সিমাম টর্ক পেতে হয়, তাহলে এই ইকুয়েশন ফলো করতে হবে যদি রেজিস্ট্যান্সের মান বলে দেওয়া থাকে, আর যদি স্ট্যান্ড স্টিলের মান রিঅ্যাকট্যান্সের মান বলে দেওয়া থাকে, তাহলে এটাই। এখানে তো স্লিপ নেই,
অর্থাৎ যখনই আমি স্ট্যান্ড স্টিল রিঅ্যাকট্যান্সের উপরে হিসাব করতে আসবো, স্ট্যান্ড স্টিল রিঅ্যাকট্যান্সটা দেখে এই কন্ডিশন ইকুয়েশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ স্লিপ, তাহলে টাউ ডি স্টার্টিং যদি ম্যাক্সিমাম পেতে হয় তাহলে আমি এই ইকুয়েশনটাই ফলো করব, কে ই 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 x20। তাহলে এটা হলো আমার টর্ক রিলেটেড গল্প। টর্ক রিলেটেড গল্প। এবার যদি পাওয়ারে আসি, এবার যদি মোটরের পাওয়ার বের করতে দেয়, পাওয়ার নিয়ে কিছু করতে দেয়, তাহলে মোটরের পাওয়ার নিয়ে যখনই আমি কিছু করতে আসবো, পাওয়ার যখনই বলতে আসবে, পাওয়ারের হিসাব যখনই আমি করতে যাব, পাওয়ারের হিসাবটা ধর আমার টর্কের পরিমাণ জানা আছে, টর্কের পরিমাণটা ধর কোনোভাবে আমি জানতে পেরে গেছি এই হিসাব মেনে, আমরা যা শিখলাম তার করেসপন্ডিং কোনোভাবে মোটরের টর্কের পরিমাণটাকে বের করে নিতে পেরেছি। এবার মোটরের পাওয়ারের হিসেবে যেতে হবে। তাহলে টর্ক আর পাওয়ার কি দুটো একই জিনিস? বল, টর্ক আর পাওয়ার এই দুটো জিনিস কি সেম না আলাদা? দুটো জিনিস আলাদা। ক্ষমতা আর শক্তি দুটো কি একই আমাদের শরীরে না আলাদা? তাহলে ঠিক সেরকম পাওয়ার আর টর্ক ও মোটরের ক্ষেত্রে আলাদা। কোনোভাবে যদি আমি টর্ককে বের করতে পারি, এবার যদি পাওয়ারের ইকুয়েশনে যেতে হয় তাহলে আমরা কিভাবে যাব টর্ক থেকে পাওয়ারের ইকুয়েশনে? অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু টর্ক, তার মানে তো পাওয়ার। তাহলে টর্কের সাথে যদি আমি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে গুণ করি তাহলে আমি পেয়ে যাব পাওয়ার। এবার আমাকে দেখতে হবে কোন কন্ডিশনে পাওয়ার বার করতে দিয়েছে। যদি সিনক্রোনাস কন্ডিশনের উপর পাওয়ার বের করতে দেয় তাহলে সিনক্রোনাস স্পিড নেব, যদি রোটেশনালের উপরে পাওয়ার বের করতে দেয় তাহলে রোটেশনাল স্পিড নেব অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে, তার করেসপন্ডিং টর্ক দেখব, সেটা ম্যাক্সিমাম টর্ক না স্টার্টিং টর্ক, তখনই সেটাকে দেখব, না ডেভেলপ টর্ক, তার উপরে হিসাব হবে টাউডি। তাহলে টর্কের ইকুয়েশন যদি আমার কোনোভাবে জানা থাকে, টর্কের মান যদি কোনোভাবে জানা থাকে, সেখান থেকে পাওয়ারের মান বের করতে এলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু টর্ক করে সেই জায়গাটাকে পাবো। এবার পাওয়ারের ইকুয়েশনটা কোনোভাবে আমি পেয়ে গেলাম। এবার পাওয়ারের ইকুয়েশনটা আমার কেন দরকার? কারণ আলটিমেটলি আমি মোটরকে যেটা দেব সেটা কি ইনপুট হিসেবে যেটা দেব সেটা ইলেকট্রিক্যাল পাওয়ার। মোটর যেটা আমাকে দেবে অ্যাজ এ আউটপুট সেটা কি মেকানিক্যাল পাওয়ার। তাহলে কত পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার আমি খরচ করলে কত পরিমাণ মেকানিক্যাল পাওয়ার আমি পাবো তার হিসাব তো এবার আমাকে দরকার। সেই হিসাবের দিকে তো এবার আমাকে যেতে হবে, আমাদেরকে তো এবার সেই হিসাবের দিকে এগোতে হবে যে কত পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার দিলে কত পরিমাণ মেকানিক্যাল পাওয়ার আমি পাবো। কিন্তু আমাদের কাছে মোটরের সমস্ত টর্কের ইকুয়েশন জানা আছে। তাহলে টর্কের যে ইকুয়েশন গুলো যে যে জায়গায় যে পরিমাণ টর্ক তৈরি হচ্ছে, যে যে জায়গায় যে পরিমাণ টর্কের লস্ট হবে, সমস্ত হিসাব আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে সেই টর্ক গুলোকে যদি আমি পাওয়ারে কনভার্ট করতে চাই তাহলে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি গুণ করলেই হবে সেই জায়গার করেসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে। তাহলে এবার আমরা সে পাওয়ারের ইকুয়েশনে ছুটবো ওই জন্য। তাহলে এবার আমাদের কাছে পাওয়ার ইকুয়েশন বা পাওয়ার ফ্লো ইকুয়েশন বা পাওয়ার ফ্লো। বেশ, পাওয়ারটা যখন ফ্লো হচ্ছে একটা ইন্ডাকশন মোটরে
সাপোজ এটা আমার 3 ফেজ ইন্ডাকশন মোটর, যার ভিতরে রোটর আছে। আমি বাইরে থেকে যে সাপ্লাইটা দিচ্ছি সেটা কি? ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটাকে বলছি পিই। পি ফর পাওয়ার, ই ফর ইলেকট্রিক্যাল। এখন এই পাওয়ারটা, ইলেকট্রিক্যাল পাওয়ারটা যখন মোটরের ভেতরে ঢুকছে, মোটরের মধ্যে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আলটিমেটলি কি ঘটছে? যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা 3টে কয়েলে তৈরি হচ্ছে, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আলটিমেটলি কি করছে? এই এয়ার গ্যাপটাকে ক্রস করেই তো রোটরে ঢুকছে। এই এয়ার গ্যাপটাকে ক্রস করেই তো রোটরে ঢুকছে। তাহলে রোটরকে, স্টেটরে যে পরিমাণ আমি ইলেকট্রিক্যাল পাওয়ার দিচ্ছি, এখন সেই ইলেকট্রিক্যাল পাওয়ারটারও এয়ার গ্যাপ পাওয়ারটা কোথায় তৈরি হচ্ছে? স্টেটরের কয়েলে। এখন স্টেটর কয়েল যখন ইলেকট্রিক্যাল পাওয়ার তৈরি করছে, এখানে কি কোনো রকম পাওয়ারের লস হবে না? কয়েলের কি রেজিস্ট্যান্স ভ্যালু, রিঅ্যাকট্যান্স ভ্যালু তো আছে, ওহমিক লস তো আছে। তাহলে যে পরিমাণ আমি ইলেকট্রিক্যাল পাওয়ার দেব, সেখান থেকে কিছুটা স্টেটরে লস হবে রোটর কয়েল, স্টেটর কয়েলের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের কারণে। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার আমি যেখানে যতটা দেব, সেখান থেকে আমার কিছুটা স্টেটর লস হবে। তাহলে আমি হিসাবটা এখান থেকে করছি। ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট যেটা দিচ্ছি, প্রথমেই ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট যেটা দিলাম, সেখান থেকে কিছুটা স্টেটর লস হবে। তো সেখান থেকে কিছুটা স্টেটরে লস হবে, স্টেটরের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের কারণে। যে পরিমাণ বেঁচে থাকবে, ধরে নে আমি 100 পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার দিলাম, স্টেটরে আমার 5 পরিমাণ লস হলো। তাহলে এখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করছে এই স্টেটরে, তাহলে সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কত পরিমাণ পাবো? 95 পরিমাণ। এই যে 95 পরিমাণ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা পাবো, সেই 95 পরিমাণ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাই তো স্টেটর থেকে রোটরে ঢুকবে, এবং এয়ার গ্যাপটাকে ক্রস করে। যে এয়ার গ্যাপটাকে, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে যখন এয়ার গ্যাপটা ক্রস করে স্টেটর থেকে রোটরে ঢুকছে, সেই পাওয়ারটা কিন্তু বলি আমরা এয়ার গ্যাপ পাওয়ার। মনে পড়ছে? এটা কিন্তু বলি আমরা এয়ার গ্যাপ পাওয়ার। বল, মনে পড়লো? যার পরিমাণটা পেলাম 95 পরিমাণ, আমি কথায় কথায় এটা ধরছি। এবার এই যে এয়ার গ্যাপ পাওয়ারটা আমি 95 পরিমাণ পেলাম, এখান থেকে কি হবে এবার? এখান থেকে এবার কি ঘটবে? বল। আরে বল বল। এই ম্যাগনেটিক ফিল্ডটা গিয়ে তো রোটর কয়েলে ইএমএফ তৈরি করবে, আর সেই ইএমএফটার কারণে তো কারেন্টের সার্কুলেশন ঘটবে। কারেন্টের সার্কুলেশনটা কোথায় ঘটছে? রোটর কয়েলে। এখন রোটর কয়েলে কি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ভ্যালু আছে না নেই? থাকবেই। তাহলে রোটর কয়েলে যদি রেজিস্ট্যান্স ভ্যালু, রিঅ্যাকট্যান্স ভ্যালু থাকে, তাহলে সেখানেও তো কিছু পাওয়ারের লস হবে রোটর কয়েলের ভিতরে, যেটাকে বলবো আমরা রোটর কপার লস। তাহলে এখানেও তৈরি হবে রোটর কপার লস। এখানেও থাকবে রোটর কপার লস। আর সাথে কি তৈরি হবে? রোটরের মধ্যে একটা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হবে, যেটাকে আমরা টর্ক বলেছি। সেই টর্কের সাথে এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি গুণ করব, তাহলেই পেয়ে যাবো রোটরের মধ্যে মেকানিক্যাল পাওয়ারের পরিমাণ। তাহলে সেখানে হবে রোটর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড।
এই পরিমাণের হিসাবটা পাবো। এবার 95 পরিমাণ এলো রোটরে, সেখানে বলছি 5 পরিমাণ রোটর কপার লস হলো, তাহলে রোটর মেকানিক্যাল পাওয়ার কতটা তৈরি হবে? 90 পরিমাণ হবে কি হবে না বল। এখন এই 90 পরিমাণ রোটরে যে মেকানিক্যাল পাওয়ারটা ডেভেলপড হলো, সেই 90 পরিমাণ মেকানিক্যাল পাওয়ার আমি কি এই শ্যাফটে পাবো? না আর কিছু গল্প এখানে আছে? উইন্ডেজ আর ফ্রিকশন লসের। আচ্ছা, এখানে তো আমি একটা জিনিস ভুলেই গেছি, উইন্ডেজ ফ্রিকশন লসটা এখানেই তো যোগ হবে না। 90 পরিমাণ তৈরি হলো, বেশ 90 পরিমাণ তৈরি হলো। এবার যে 90 পরিমাণটা তৈরি হলো, সেই 90 পরিমাণ পাওয়ার তো আমি এখানে পাবো না, রোটরের শ্যাফটে পাবো না, কারণ সেই রোটরটা আবার ঘুরবে ওই এয়ার গ্যাপটার মধ্যে। এয়ার গ্যাপটার ভেতরে যখনই ঘুরবে, সেখানে তো আবার তৈরি হবে একটা উইন্ডেজ ফ্রিকশন। আবার রোটরের যে এই যে শ্যাফটটা, সেই শ্যাফটটা তো দুই দিকে বিয়ারিং এর সাথে কাপল থাকবে, তাহলে সেই বিয়ারিং এর তো একটা ফ্রিকশন থাকবে, তাহলে সেখানে থাকবে উইন্ডেজ প্লাস বিয়ারিং ফ্রিকশন। সেখানে উইন্ডেজ আর বিয়ারিং ফ্রিকশন থাকবে কিছুটা, ধরলাম সেই উইন্ডেজ আর বিয়ারিং ফ্রিকশনের মানটাও 5 পরিমাণ। বাকি পরিমাণ পাওয়ার কিন্তু আমি এখানে পাবো, শ্যাফটে পাবো। এটাকে এখানে যে পাওয়ারটা পাই সেটাকে বলি আমরা শ্যাফট পাওয়ার, তাহলে বাকি পরিমাণ পাওয়ারটা পাবো আমরা শ্যাফট পাওয়ার, যেটাকে বলবো আমরা পি শ্যাফট। আর তাহলে কত পরিমাণ পাবো? 95 এলো, 90 5 গেল, তাহলে এখানে 85 পরিমাণ বেঁচে থাকবে শ্যাফটে। তাহলে আমি এই যে হিসাবটা করলাম, হিসাবটা নিশ্চয়ই ম্যাক্সিমাম কন্ডিশন ধরে হিসাব করেছি। তাহলে আমাকে কিন্তু এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে ফ্লো করাতে হবে, তবেই আমার ইন্ডাস্ট্রি কিন্তু প্রফিটে থাকবে। এখন যদি আমাকে একটা মোটর অপারেট করতে দেয়, আর সেই মোটরের আমি রেজিস্ট্যান্স রোটর স্টেটর কয়েলে, যে স্টেটরে যে কয়েল গুলো আছে, সেই স্টেটর কয়েলের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স গুলো এত এত বেশি আছে, আমি তাকে কোনো তোয়াক্কাই করলাম না, যেখানে স্টেটর লসের জায়গাটা 5 না হয়ে হয়ে গেল 15, স্টেটর লসের জায়গাটা 5 না হয়ে হয়ে গেল 15, তাহলে এখানে 10 বেশি লস হয়ে যাবে। এবং সেই মোটরটাকে তুই ভালো করে মেনটেন করছিস না, বিয়ারিং গুলো এমন ক্ষয় গিয়েছে, এমন হয়ে গেছে, বিয়ারিং গুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রিকশন হচ্ছে, যার ফলে উইন্ডেজ আর বিয়ারিং ফ্রিকশনটাও হয়ে গেল 15 পরিমাণ। তাহলে এখানে 10 বেড়ে গেল, এখানে 10 বেড়ে গেল, তাহলে শ্যাফটে কি আর 85 পাবি তখন? বল, শ্যাফটে কি আর 85 পাবি? তাহলে 10 10 যদি লসে বেড়ে যায়, তাহলে শ্যাফটে তো আমি আরো 20 কম পাবো, 65 পাবো। তাহলে এই মোটর আমার এফিসিয়েন্সি, আমরা যদি এই হিসেবটাই মেনটেন করতে পারি, তাহলে এই মোটর আমার কত এফিসিয়েন্সিতে রান করবে? আউটপুট কত? শ্যাফট পাওয়ার আউটপুট কোনটা? শ্যাফট পাওয়ারটা। এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট হচ্ছে আমার শ্যাফট পাওয়ারটা হচ্ছে আউটপুট, আর ইনপুট কোনটা? ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুটটা। তাহলে এই মোটর এখন আমার এই হিসাব মতো কত এফিসিয়েন্সি দিচ্ছে? শ্যাফটে পাচ্ছি 85, দিচ্ছি 85%, রিপ্রেজেন্ট করতে গেলে 100 গুণ করলেই পাবো, দেখ 85% এফিসিয়েন্সিতে রান করছে। কিন্তু আমি যদি লসেস বাড়িয়ে দিই, মেনটেন ঠিক মতো করে না করি, স্টেটর কয়েলের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কত আছে সেটাও দেখলাম না ঠিক করে, রোটর কয়েলের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কত আছে সেটাও দেখলাম না ঠিক করে, মানে বেশি আছে, অথচ আমি চেষ্টা করলাম না কমানোর কারো উপায়টা। এবং বিয়ারিং গুলো আমি দীর্ঘদিন ধরে মেনটেন করিনি, শুধু নাকে তেল দিয়ে ঘুমিয়েছিস কোম্পানিতে,
তাহলে কি হলো, সব জায়গাতে পাওয়ারের লস বেশি হয়ে যাওয়ার জন্য ধরলাম 20 বেশি হয়ে গেল, তাহলে তখন তো এটা 65 পাবি। তাহলে 65 যদি পাই আমি, তাহলে এফিসিয়েন্সি কত হবে? 65%। তাহলে একটা মোটর যদি 65% রান করে, মোটর তো বলতে গেলে প্রায় ডেড অবস্থা একরকম। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে মোটরে সবসময় এই হিসেবটা, অর্থাৎ এফিসিয়েন্সির মানটা যেন বেশি থাকে। এই নিয়ে দেখবি একটা 4th সেমিস্টার তোদেরকে একটা অঙ্ক করিয়েছিলাম, ওটা আছে নিশ্চয়ই অঙ্কটা। এই জায়গাগুলোকে ভালো করে রিপিট কর। এই দুটো জায়গা, যে টর্কের জায়গা আর পাওয়ারের জায়গা, এই দুটো জায়গাকে ভালো করে রিপিট কর। এটা তোদের হোম টাস্ক থাকলো আজকে। আর এখান থেকে একটা নিউমেরিক্যাল করানো ছিল 4th সেমিস্টারে, একটা নিউমেরিক্যাল করা ছিল 4th সেমিস্টারে, সেই অঙ্কটাকে ভালো করে আত্মস্থ কর। এখনো পর্যন্ত আমি দেখে অঙ্ক করাচ্ছি না, কিন্তু কেন অঙ্ক করাচ্ছি না বুঝতে পারবি। মানে এইখানকার একটা অঙ্ক সমাধান করতে গেলে, এই যে খাতা আছে আমার কাছে, 3 পাতা লাগবে কম করে। ট্রাইবস এর অঙ্ক তোদের পরীক্ষাতে যেটাই দেবে, কম করে এই খাতার উপরে অঙ্ক করলে 3 পাতা লাগবে অঙ্কটা সমাধান করতে। তার মানে সেখানে বুঝে নে কত কনসেপ্ট সেখানে ঢুকে থাকবে, কত কত জিনিস তোদেরকে বের করতে হবে একটার পর একটা লজিক্যালি। সেই জন্য কিন্তু আমি এখনো অঙ্কতে হাত দিইনি, কারণ সমস্ত জায়গা এখনো কভার হয়নি অঙ্ক করানোর মতন জায়গা। তাহলে এই দুটো জায়গাকে কভার কর, টর্কের জায়গা, পাওয়ারের জায়গা। টর্ক থেকে যা অঙ্ক করেছিল, এই টর্ক থেকে যা অঙ্ক করানো ছিল, সেই টর্ক থেকে নিউমেরিক্যাল প্রবলেম গুলোকে সমাধান কর। সব কাজে লাগবে, কিন্তু ওই নিউমেরিক্যাল প্রবলেম গুলো যদি সমাধান না করিস, এখানকার অঙ্ক বুঝতে পারবি না। এই জায়গাকার নিউমেরিক্যাল প্রবলেম গুলো দেখ, পাওয়ার নিয়ে নিউমেরিক্যাল প্রবলেম দেখ। আর বেশি করাবো না, এটাই কর। এগুলাই করতে দেখতে তোদের অনেক সময় লেগে যাবে, কারণ আমি শুধু ডেরিভেশন করিনি, এখানে কিন্তু একটা ডেরিভেশন আসে, এই ম্যাক্সিমাম টর্কের ডেরিভেশনটা, এর ডেরিভেশনটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই জায়গাগুলো কভার কর। বেশ, আর পড়াবো না, এটাই থাক, এটুকুই কভার কর। ঠিক আছে, রাখ তাহলে, এটাই কভার কর, দিয়ে সবাই